দাদা বৌদি শুনি না চেষ্টা করে যদি উত্তম ও আমার একটা কথাও শুনে না দাদা। দাদা বৌদি ওর কাছে সব। বৌদি ভাত না বেরো দিলে খাওয়া হয় না, দাদার বিনা অনুমতি তো কোথায় যাওয়া হয় না, কিছু করা হয় না। আর আমি কিছু বলতে গেলে কেউটের মতো ফস করে ওঠে। সবই যাও, কিন্তু তোমাদের এই তবু আর কিন্তুর জন্য আজ আমার এই অবস্থা দাদা। প্রশান্তকে বিয়ে করলে আজ আমি সুখী হতাম। ছেলেবেলা থেকে তাকে আমি চিনি জানি, আমি তাকে অনেক ভালোবাসতাম দাদা। তোমরাই আমাকে এই বিয়েতে বাধ্য করেছো। তুই বললি না কি করলে তুই সুখী হবি? তোর জন্য যে কোনো অসাধ্যকে আমি সাধন করতে প্রস্তুত। পারবে দাদা তোমার বোনাইকে তার দাদা বৌদির কাছ থেকে আলাদা করে দিতে? নীলা, দাদা বৌদি আর মাথাটা খেয়েছে দাদা। ওরা আজকারা না দিলে আমি এতদিন ওকে বাগে আনতে পারতাম। বেশ, তোর কথা আমি রাখবো। প্রয়োজন হলে সকলের ভূমিকা গ্রহণ করে ওই গৌতম সেনের সোনার সংসার আমি টুকরো টুকরো করে দেব। তাই দিও দাদা, তাই দিও। অচিরেই আমার কথার উপযুক্ত প্রমাণ তুই পাবি। দাদা আরে তুই যে আমার একমাত্র স্নেহের বলবে, তোর সুখের জন্য পারি না এমন কাজ এই পৃথিবীতে নেই রে, এই পৃথিবীতে নেই। হ্যাঁ হ্যাঁ, আলাদাই আমি হতে চাই। তখন দেখবো দাদা বৌদির জন্য কত দরদ উঠলে উঠে। দরদ আপনি কেটে যাবে ছোট বউ। ছেলেবেলা থেকে বড় আপন করে আমাদের দেখেছে, তাই থামো তুমি। তোমাদের স্বামী স্ত্রীর মতো মিথ্যাবাদীর সঙ্গে আমি কথা বলতে চাই না। ছোট বউ আমরা মিথ্যাবাদী নয়তো কি? আলমারি থেকে যেদিন ফটো আর চিঠি পেয়েছিলাম সেদিন তুমি কি বলেছিলে? শুধু তাই নয়, পারুলের সম্বন্ধে আমাকে বোঝানোর জন্য যে মিথ্যে কথাগুলো আমার স্বামীকে বলেছো তা আমি আড়াল থেকে সবই শুনেছি। ছোট বউ বকুল, সত্যি আমাদের অপরাধ হয়ে গেছে। আমরা ভেবেছিলাম কথাটা চেপে রাখতে পারলে ওদের মধ্যে যে মন মালিনিকতা আছে তা কেটে যাবে, কিন্তু ব্যাপারটা যে এমন নাগরকে ভুলতে পারোনি কেন? তুমি তোমার দাদাকে বলেছিলে আমার দেবতুল্য দাদা আর মাতৃস্বরূপিণী বৌদিকে এই সংসার থেকে আলাদা করে দিতে। বাবা চুপ কর ওরে উত্তম। ছোট বউ, ছোট বউ আমরা আলাদা হয়ে গেলে তুমি খুশি হবে তো? হবে নয় কি? তোমাদের জন্যই তো আমাকে আমল দেয় না। ছি নীলিমা, ছি। এই কথাগুলো বলতে, দাদা বৌদির সঙ্গে কথাগুলো বলতে তোমার বিবেকে বাঁধলো না? কেন বাঁধবে? অগ্নি সাক্ষী করে তুমি আমাকে বউ করে এ বাড়িতে এনেছো। তোমার ভালোর জন্য সবকিছু বলার অধিকার আমার আছে। ওগো অগ্নি নারায়ণের সাক্ষী রেখে বিয়ে করা বউ, এতদিন পরে এসেছো তুমি আমার ভালো করতে। একবারও কি ভেবে দেখেছো আমার বৌদি যদি ছোটবেলা থেকে মা বাবার মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে তিল তিল করে বড় করে না তুলতো, আমার দাদা যদি নিজের লেখাপড়া বন্ধ করে দিয়ে আমাকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ না করতো, তাহলে কি তুমি পারতে? পারতে কি আমার গোলায় বড় মূল্য পড়াতে? পারতে কি সংসার দাঁড়িয়ে আমার দাদা বৌদির মনে আঘাত দিয়ে কথা বলতে? ওরে উত্তম, চুপ কর। তোকে আর বক্তৃতা দিতে হবে না। ঠিক আছে বৌমা, তুমি যখন বলেছ এই সংসার থেকে আমরা আলাদা হয়ে যাব। বাবা না, না গো না, আমি পাগলকে ছেড়ে কোথাও যেতে পারবো না, আমি থাকতে পারবো না। আমিও বলছি দিদি, তোমরা আলাদা হয়ে যাও তাই না? কিন্তু আমিও বলছি তুমি কান খুলে শুনে রাখো, প্রয়োজন হলে তোমাকে আমি ত্যাগ করবো, তবু জল রাখে না কেউ
কেউ রাখে না। নাই রাখুক, আমাদের বড় করা গাছের ছায়া ছেড়ে আমরা কোথাও যাব না গো, আমরা কোথাও যাব না। তখন গাছ ছিল, এখন গাছ বড় হয়েছে, তোমার আর আমার অধিকার যে ফুরিয়ে গেছে বকুল, অধিকার যে ফুরিয়ে গেছে। না গো না, সে আমার ছোট্ট পাগলে রয়ে গেছে। আজ আমি ভাত বেড়ে না দিলে সে খায় না, আমি জল তুলে না দিলে সে স্নান করে না, আমি আয়না ধরে সামনে না দাঁড়ালে সে মাথায় চিরুনি দেয় না। আমি চলে গেলে এই কাজগুলো কে করবে? কেন? আমি তো রয়েছি। হ্যাঁ হ্যাঁ, আজ থেকে ছোট বৌমা, ছোট বউ, ছোট বউ করবে তার বইয়ের কাজ, আর এই বড় বউ করবে তার মায়ের কাজ। দিদি, সন্তানের কাছ থেকে মা দূরে কখনো থাকতে পারে না, কিছুতেই পারে না, কিছুতে। সেই থেকে এই সংসারটাকে আমার বকুল ফলে ফুটে সাজিয়ে রেখেছিল বৌমা। দিদিকে কোন রকমে রাজি করে সেপারেট হতে পারেন কিনা তাই বলুন, নইলে আমি কমবে দাদা, কমবে। দাওর বৌদির উৎকট ভালোবাসা এবার নিশ্চয়ই কমবে। সত্যি না, আরে তোর বুদ্ধির তারিফ করতে হয়। তোর ভাসুর ঠাকুরকে তুই একেবারে পোশাক কুকুর বানিয়ে বেড়েছিস দেখছি। এই তো সবে শুরু দাদা, দেখবে একের পর এক আমি সবার দিমাগ ভাঙবো। আজ তাহলে আমি আসি, 3-15 পরে এসে তোর খবরটা আমি নিয়ে যাব। না দাদা, এর একটা ফায়সালা না হওয়া পর্যন্ত এই বাড়ি থেকে যাওয়া হবে না তোমার। কিন্তু কুটুম্বের বাড়িতে এতদিন থাকাটা কি? 100 বার থাকবে। এমনি এমনি তোর বোনের বিয়ে দাওনি, নগদ 50,000 টাকা বরপুন দিয়েছো, আহা। তারপর আসবাবপত্র যা দিয়েছো এরা তা বাপের জন্মে চোখে দেখেনি। তা অবশ্য ঠিকই বলেছিস। না, তা ঠিক নয় তমাল বাবু। বাবার প্রতিশ্রুতি দেওয়া না থাকলে টাকা আসবাবপত্রে ঘর ভরিয়ে দিলেও আমি তোমার ওই ডাইনে ঘরের গোলায় কোনোদিন মালা পাতাম না। তা দিবে কেন? তোমার ওই পারুল বালা ছিল যে। স্টপ, ওই পাপ মুখে তুমি পারুলের নাম উচ্চারণ করবে না। তার সাথে তোমার আকাশ পাতাল পার্থক্য। সে স্বর্গের পারিজাত আর তুমি নরকের ক্রিমিকিট। সে অমৃত লড়না আর তুমি কাল ভুজঙ্গিনী, যে তোমার সুখের জন্য সবকিছু বিসর্জন দিল, আর আজ তুমি তারই জন্য এই সংসারটাকে বিচারে ধোয়ায় ভরিয়ে তুলছো। কার সামনে দাঁড়িয়ে কাকে কি বলছো? এই যে ভদ্রলোকের সঙ্গে তার হিংসুটে মুখারা বোনকে তিরস্কার করছে গৌতম সেনের ভাই উত্তম সেন। উত্তম 50,000 টাকা বরপণ আর কয়েক হাজার টাকা আজ বরপত্র দিয়েছো বলে ভেবে নিও না তোমার ওই ডাইনি বোনকে আমি মাথায় করে ধেই ধেই করে নাচবো না সম্বন্ধে বসাই। একজন হীন মনোভাব সম্পন্ন মেয়েদের যেভাবে নেগলেক্ট করা উচিত আমিও ঠিক সেভাবেই তাকে নেগলেক্ট করবো। এও সারাপ। আমার যতটুকু কনসেন্স আছে তোমাদের ভাই বোনের মধ্যে যদি থাকতো তাহলে আমাদের এই সোনার সংসারের হাসি খুশি চিরদিন চির অম্লান চির অক্ষয় হয়ে থাকতো। উত্তম, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি তমাল বাবু, এটা আমার বাড়ি। এ বাড়িতে থাকে গৌতম সেনের মতো উদার মহৎ মানুষ, থাকে আমার মমতাময়ী বন্ধুরা। আসলে আমি তোমাকে পরম আত্মীয় বলে মারবে নাকি? না সম্বন্ধে বসাই না। যে হাতে আমি আমার সীতা বৌদির পুজো করি, শ্রীরামচন্দ্র দাদার পায়ের ধুলা মাথায় তুলে নেই, সেই হাতে তোমাদের মারধর করে আমি আমার নিজেকে বিবেকের কাছে ছোট সাজাতে পারবো না। তবে কি করবে? তোমাকে আমি হাতে না মেরে হাতেই মারবো। তার মানে মানে অতি সহজ নীলিমা,
তুমি যদি আমার দাদা বৌদির সঙ্গে মিলেমিশে থাকতে পারো তবে তোমাকে আমি স্বর্গের দেবী গেলে মাথায় করে নাচবো। আর যদি তুমি তাদের সঙ্গে সাপের মতো ফসফস করো তাহলে ছাই তুলতে ভাঙা কুলো যেমন পড়ে থাকে তোমাকেও ঠিক তেমনি ভাবে এই সংসারের এক কোণে পড়ে থাকতে হবে। জাস্ট অপমান, এই অপমানের প্রতিশোধ আমিও নিতে জানি। স্কাউন্টারটাকে বুঝিয়ে দেব তমাল দত্তের বোনকে সে বিয়ে করেছে। যে তমাল দত্ত ইচ্ছে করলেই ও রাতকে দিন করতে পারে আর দিনকে রাত করতে পারে। তাই দিও দাদা, তাই দিও। ওই রাস্কেলটা বুঝু, দত্ত বংশের ছেলে মেয়েরা কখনো অপমান মুখ বুঝে সহ্য করে না। অপমানের প্রতিশোধ নিতে তারা জানে। তোকে সে কথা স্মরণ করিয়ে দিতে হবে না রে বোন। অপমানের প্রতিশোধ আমি ভালো করেই নেব। যেহেতু ধন দৌলতের চেয়ে ওরা আমাদের চেয়ে অনেক অনেক ছোট। শুধু ছোট নয় দাদা, অনেক 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 ছোট। উত্তম সেন, বকুল রানী অ্যান্ড গৌতম সেন, তোমাদের আমি এমন ফাঁদের চালে আটকাবো যে সেই অতি ভীষণ। আমার সেই চক্রান্তের চাল থেকে স্বয়ং ভগবান এসেও তোমাদের রক্ষা করতে পারবে না। স্বয়ং ভগবান এসেও তোমাদের রক্ষা করতে পারবে না। বাঁচাতে পারলে কই, অত্যাচারী কবল থেকে ছিনিয়ে এনে সেই তো আবার নারী বোন, আমি বেঁচে থাকতে তোকে এভাবে জ্বালিয়ে পুড়ে মরতে দেব না। একটা গঙ্গা জালের যাত্রীর হাতে আমি তুলে দেওয়ার আগে তোকে আমি পথে নেমে যাবো। তুই বোন ভাই বোন ভিক্ষে করে খাবো। কিন্তু এত সহজে কি ওই মুখপুরা মিনসে আমাকে ছাড়বে? আরে সে তো ছেলে মানুষ, তার পাপ ছাড়বে। আর যদি না ছাড়ে ওকে ছুরি বসিয়ে পুলিশের হাত ধরা পড়বো। দাদা, আজ যখন শালার দেখা পেলাম না ফিরেই যাচ্ছি। তবে এবার যখন আসবো আমি সেদিন তৈরি হয়ে আসবো। বলে দিস যদি ভালো চায় তাহলে সে যে কথা আমাকে সে দিয়েছে সে কথা যেন রক্ষা করে, নইলে তাকে আমি সহজে ছাড়বো না। বললে কি সে কি শুনবে? না শুনে মরবে। আরে বোন, তোর জন্য না হয় ফাঁসির দড়ি আমার গলায় উঠবে। দাদা, তাতে কি হয়েছে? আরে আমার তো মরলেও নেই কাঁদতে, হারালেও নেই খুঁজতে, আর ভয়টাই বা কিসে? তোমার কথা শুনে আমার কেমন যেন ভয় করছে দাদা। শেষে যদি আরে যদি ছেড়ে দে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। আমি তোর পায়ে ধরে সাধতে যাইনি, তোর একটা হিল্লে করে দেওয়ার কথা বলেছে বলো। আমি তোকে তার বাড়িতে রেখেছি, কিন্তু শালা তোর কি শালা এই হিল্লে? শালা 14 পুরুষের নাম আমি ভুলিয়ে ছাড়বো। দাদা, আচ্ছা এখন চলে রে, 2-4 দিন পরে আবার না হয় আসবো। আজকে দিনটা থেকে গেলে হতো না? না রে বল, একটা কাজের সন্ধানে বেরিয়েছিলাম, একজনের সঙ্গে দেখা করব বলে কথা দিয়েছি। আজ হোলির দিন তো বলেছে সে বাড়িতে থাকবে। এখন থাকো কোথায়? আরে কবে কোথায় থাকি তার ঠিক নেই। কোনোদিন ধর্মশালায়, কোনোদিন স্টেশনে, আবার কোনোদিন পার্কের বিছানায় শুয়ে রাতটা কাটিয়ে দেয়। দাদা, আরে দুঃখ পেলি থুর পাগলি, আমাদের আবার জীবন
পশুর সঙ্গেও আমাদের তুলনা হয় রে, পশুর সঙ্গেও আমাদের তুলনা হয় না। আচ্ছা চলে নেব, আবার আসবো। কেমন তুই ভালো থাকিস রে বউ, তুই ভালো থাকিস। কেন যে ভগবান আমাদের পৃথিবীতে এনেছিলেন ভেবেই পাই না। আজ হোলি পর্ব, সারা দেশটাই যেন অথচ মুখ পোড়া আমাকে দরজা বন্ধ করে ঘরে থাকতে বলে গেছে, যেন যুবতী বইয়ের গায়ে রং আমি কেউ না দিতে পারে। আহা, নাতি, করো কি করো কি? তোমার দাদু এসে দেখলি? আরে দাদুর গুচ্ছি নিয়ে খুশি করছি। কিন্তু আমি কি দেবো তোমাকে? হাই কিপটে বুড়ো তো এসব আমাকে এনে দেয়নি। আরে আমি তো এনেছি, এই নাও, শুরু করো খেলা। হোলি হ্যাঁ হোলি হ্যাঁ হোলি হ্যাঁ। হোলি হাই হোলি হাই, আজ পাশা খেলবো হরে আজ পাশা খেলবো হরে সামনে তোমার সনে, সামনে তোমার সনে একই লাফায়া চিরে সে, একই লাফায়া চিরে সে এই ধুমে। আজ পাশা আজ পাশা আজ পাশা খেলবো রে সে, আজ পাশা খেলবো রে সে। একলা পায়াছি হে তো পালাইয়া যাবি কোথায়, একলা পায়াছি হে তো পালাইয়া যাবি কোথায়। এই রাঙা চরণ বিহনে, ও রাঙা চরণ বিহনে কাঁদে বিলম্বিনী। আজ পাশা আজ পাশা আজ পাশা খেলবো রে সে, আজ পাশা খেলবো রে সে। ও সামনে তোমার সনে, সামনে তোমার সনে একলা পায়াছি রে সে, একলা পায়াছি রে সে এই ধুমে। আজ পাশা আজ পাশা আজ পাশা খেলবো রে সে, আজ পাশা খেলবো রে সে।
আসুক না, শালা রং আগুনে আজ ভূত বানিয়ে ছাড়বো আমি। তার আগে তোমাকে আমার ঘরে দেখা। তাহলে তাহলে উপায়? তুমি এই তত্ত্বাবধান নিচে ঢুকে পড়ো। তারপর 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 যা করবার আমি করছি। হায় আল্লাহ, আজ আমার হয়ে যাবি রে শালা পুরো। চুপচাপ বসে থাকো, বুঝলি? রেজাতটা উদ্ধার করো ঠাকুর, রেজাতটা উদ্ধার করো। আর আমার 14 পুরুষ উদ্ধার করে ছাড়লো। আরে দূর, এই দিনে কেউ পানি এই দিনে কেউ পানির বেরোলে বেরোয়। কে কে তুমি? আমায় চিনতে পারছো না? আমি তোমার সাদের পুটি গো, পুটি। কুটি, এ অবস্থা তোমার কে করলে? তোমার অবস্থা যারা পাইতে দিয়েছে তার মানে পাড়ার ছেলেরা সারা আমার বাড়ি পর্যন্ত ধাওয়া করেছে। হ্যাঁ? আমার যুবতী বোনের গায়ে হাত দিয়েছে। সারাদের আমি বাস দিয়ে ছাড়বো। হলি হায় হলি হে। হ্যাঁ? তোমাকে ঘরের দরজা আমি বন্ধ করে থাকতে বলেছিলাম, তুমি এবার ঘরের দরজা খুললে কেন? আমি দরজা খুলে কলতলা জল আনতে গিয়েছিলাম, সেই মুহূর্তে হরি হাই হরি হাই। আরে তুই জল আনার কুচি করছি আমি। একদিন না হয় জল না খেয়ে থাকতাম, তুমি ঘরের বাইরে গেলে কেন? হরি হাই হরি হাই। ও ওই আবার আসছে। হলি হে হলি হায়। আর কাতরা নিয়ে আসছে। তাহলে উপায়? তোমার উপায় তুমি করো, আমি ওই তক্তপোষের নিচে লুকোবো। না না, ওখানে যাওয়া যাবে না। ওখানে ইঁদুরের গর্ত আছে, ইঁদুরের গর্তে সাপও থাকতে পারে, বলা যায় না তো। আরে ধুর, মাস্টারদের পাল্লায় পড়ার চেয়ে সাপের মুখে যাওয়া অনেক ভালো। মা ব্রহ্মময়ী ভরসা। আরে নিচে এটা কি? এটা মানে আরে মানে আর কি? আরে দূর, এর কোনো মানে নেই। ইয়ে মানে কুমড়ো গো, কুমড়ো। কুমড়ো? এত বড় কুমড়ো তুমি কোথায় পেলে? এর চেয়ে আরো কত বড় বড় কুমড়ো আছে। কাল একটা লোক বেচতে এসেছিল, হ্যাঁ, আমি একটা কিনে রেখেছি। এই কুমড়োটাকে কাপড় দিয়ে ঢেকে রেখেছো কেন? ইয়া মানে আসলার উপদ্রব থেকে বাঁচার জন্য। আচ্ছা আচ্ছা, এই বেটা কুমড়ো, আরে সন্ন্যারে বেটা, আমি তোর কাছে একটু আশ্রয় নিই।
তোমার কুমড়োর হাত পা আছে নাকি? সরতে বলতেই সরে গেল। সরে গেল কোথায়? তোমার লাঠির গুতোই তো একটু সরে গেল। দেখি তবে কাপড় খুলে তোমার কুমড়ো সরন্তি না গরন্তি? দাদু, মানে আমি আজ হোলির দিন ছিল তো, তাই একটু। তাই কোমল মেয়ের গায়ে আবির দিতে এসে নিজেই কুমড়ো সেজে বসে আছো। কি যে বলেন দাদু? আরে দূর, আমাকে কি কচি খোকা পেশ? আমি থানায় যাব, পুলিশ দিয়ে দেব, তোমাকেও আমি পেদিয়ে বৃন্দাবনের দিকে ধরাবো। দাদু, সূর্যমুখী কোনো দোষ নেই দাদু। না রে, একেবারে সতী, গঙ্গা জলে ধোয়া। আপনি বরং আমাকে, তোমাকে আজ আমি ভব সিন্ধু পার করে ছাড়বো। সালাম রেখো। আপনি মারবেন না দাদু। না, তোকে বেল পাতা দিয়ে আমি মারবেন না দাদু, মারবেন না দাদু। ও দাদু, ও দাদু, সর্বনাশ হয়ে গেছে। সাপ, সাপ, দাদু। হ্যাঁ, বিরাট সাপ। ওই যে, ওই যে, ওই যে, ওই যে গর্ত দেখছো দাদু? ওই যে বিরাট সাপ, সাপ। ওই যে, ওই যে দেখো দাদা, ওই যে, ওই যে, আরে দেখো নাই? আরে ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই যে, ওই যে দাদু, দাদু, ওই দেখো, ওই দেখো। সাপ, 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 হারামজাদা। অবশ্য কি একই ফটকা আবার ঠকে পালালো শালা। ঠকিয়ে দিয়ে তোমাকে পালালো? ধরে রাখতে পারলে না? কি করে ধরবো? বেটা ছেলে গায়ে হাত দিলে তোমার যুবতী বউ অসতী হয়ে যাবে না? যতটুকু আছে সেটুকু যাবে। তোমার বরাতে যে মূল্যটা, সেই মূল্যটা। সাবাস পুটি, সাবাস ফটকা। বারবার আমি বাধা দেওয়া সত্ত্বেও তোমরা যদি ক্ষান্ত না হও, তবেই আমি বুঝবো তোমাদের মধ্যে। না, এখন বলবো না, বলবো না। যখন বলবো তখনই বুঝবে। বর্তমান ভাই, ওদের দিয়ে আমি কিছুতেই রাজি করাতে পারছি না। কিন্তু নীলাকে তুমি কথা দিয়েছিলে, এক সপ্তাহ অবশ্য সময়ও নিয়েছিলে, অথচ 1 মাস হতে চলল। আর কিছুদিন সময় দিতে বৌমাকে বলো তমাল ভাই। বকুলের অসুখটা সারে উঠলে কিন্তু ওরা যে কেউ রাজি হচ্ছে না বৌমা। স্বেচ্ছা যখন হচ্ছে না, ছলনার আশ্রয় নিন। ছলনা? হ্যাঁ, হ্যাঁ, ছলনা।
আমাদের পরামর্শ মতো চললেই এক ঢেলে তুই পাখি কাত হবে। বেশ, কি পরামর্শ দেবে তোমরা আমায় দাও। তোমাদের কথা মতো কাজ করতে আমি প্রস্তুত ভাই। তাহলে শোনো, প্রতিদিনের মতো আজও তুম দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়বে। তারপর আমরা একটা ওষুধের সাহায্যে বৌদিকে অজ্ঞান করি উত্তম না নীলিমার বিছানায় শুয়ে দেব। তোমার ভাই আর মিনিট 4-5 পরে জ্ঞান ফিরে আসবে। সেই মুহূর্তেই তুমি কিছু না জানার ভান করেই নীল উত্তমের ঘরে ঢুকে পড়বে এবং পাশাপাশি দুজনকে একসঙ্গে বিছানায় শোয়া দেখে অকাট্য ভাষায় গালি বেশ তোমার ভাই। তারপর সেপারেট হওয়ার পর অনায়াসে মুক্ত হয়ে যাবে। না না বাবা, এত বড় আঘাত ওদের প্রাণে আমি দিতে পারবো না। ওদের মধ্যে রয়েছে মা ছেলের পবিত্র সম্পর্ক। সেই সম্পর্ক ভাঙতে গিয়ে ওদের মাথায় আমি কলঙ্কের বর্ষা তুলে দিতে পারবো না। তাহলে কালই আমি বিশ্বে মরবো। বৌমা, এসো দাদা এসো, মরার আগে ওদের বিরুদ্ধে পুলিশের কাছে একটা স্টেটমেন্ট লিখে যায়। না 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 বৌমা, এমন কাজ তোমরা করে বসো না। তোমাদের কথা মতো তোমাদের প্রস্তাবে আমি রাজি তোমাল ভাই। থ্যাংক ইউ গৌতম দাস, থ্যাংক ইউ। এও তো আমি জানি যে গৌতম দার মতো মানুষ হয় না। হ্যাঁ, সুবিচার সে নিশ্চয় করবে। সত্যি সত্যি তোমার প্রশংসা করতে হয়। আপনি পৃথিবীতে নবরূপে নারায়ণ হয়ে জন্ম নিয়েছেন। না বোমা, এই ভগবানের পৃথিবীতে আমি এক নিতান্ত দুর্ভাগা, নইলে না থাকবো মা। আর করে তোমরা চটপট কাজে লেগে যাও, যা হবার রাজি হয়ে যায়। তুমি যখন রাজি হয়েছ, আজ একটা ফয়সালা হবেই হবে। হলেই ভালো। রোজ রোজ সব আমার আর ভালো লাগে না। এই তুমি আমাকে অভিনয় করবার শক্তি দাও, সাহস দাও, সাহস দাও। সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গুরদাসপুর থানার সম্মানিত ওসি মহোদয়। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই সাংস্কৃতিক এবং নাট্য অনুষ্ঠান দেখার জন্য। আমি স্যারকে তার আসনে বসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তোর ভাষণের কথাগুলো বড্ড আঁকাবাঁকা রে। যেতে দাও দাদা, যেতে দাও। ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে। এরা এসো দাদা এসো, লড়াইতে নামার আগে হাতিয়ারে একটু শান দিয়ে নি। নতুন করে আর শান দিতে হবে না রে বোন, যতটুকু দেওয়া আছে তাতেই যথেষ্ট।
ভালো ইমন যখন যেভাবে তখন সেভাবে, ঠিক আছে। যে প্রতি মুহূর্তে আমাকে মায়ের গর্ভে না ধরেও যে আমার গর্ভধারিণী মায়ের পরিচয় দিয়েছে তাকে আমার সেই দুঃখিনীকে বৌদিকে তুমি কিছু বলো না দাদা, কিছু বলো না। কেন কেন এমন হলো দাদা? সমুদ্র শুকিয়ে মরুভূমি হয়ে গেলেও তেমন কথা ছিল না দাদা। আমার মনে হয় দাদা এর পিছনে কোনো চক্রান্ত লুকিয়ে আছে, নইলে আমার মমতাময়ী বৌদি এত নিচে নেমে যেতে পারে না পাগল। ওগো তুমি বিশ্বাস করো, আমি তোমার পা ছুঁয়ে দিব্যি করছি, তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো। তুমি কি করলে দাদা? আমার মায়ের গায়ে তুমি লাথি মারলে দাদা। তুমি স্বর্গের দেবীকে মাটিতে ফেলে দিলে দাদা। কি বলবো, তুমি আমার জ্যেষ্ঠ পিতৃতুল্য, নইলে নইলে তোমার যে পা দিয়ে তুমি আমার বৌদির গায়ে লাথি মেরেছিলে, তোমার সেই পা দুটো আমি ভেঙে চুরমার করে দিতাম। তুমি কি করছো? এই কথাটা তুমি দাদার সামনে বলতে পারলে? তুমি চুপ করো। কি বলবে তুমি বৌদির, কি বলবে তুমি বৌদির মহত্ব? তুমি যদি গর্ভে না ধরেও মা হতে, তুমি যদি একজন নিজেকে তিলে তিলে নিঃশেষ করে দিতে, তাহলে বুঝতে আমার বৌদির হৃদয় কোন উপাদানে গড়া। তোমাকে আর বুঝাতে হবে না, যতটুকু বুঝার বাকি ছিল আমি সব বুঝে নিয়েছি। নীলিমা, বলতে দাও পাগল, বলতে দাও। মাথার উপরে যদি ভগবান বলে কেউ থেকে থাকেন, তিনি এদের প্রত্যেকটি কথার বিচার করবেন, বিচার করবেন। তোমাকে আর সতীপনা দেখাতে হবে না। শোন উত্তম দাদা, আজই তোর বৌদিকে নিয়ে এই সংসার থেকে আমি আলাদা হতে যাচ্ছি। দাদা, আজ থেকে মনে করবি তোদের সঙ্গে আমার সম্পর্ক শেষ। না না গো না, পাগলকে ছেড়ে আমি এই ঘর বাড়ি ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। ঘর বাড়ি পৈতৃক সম্পত্তি কোনো কিছুই প্রয়োজন হবে না আমাদের। আমরা যেখানে খুশি যেমন করে পারি খাবো। পৈতৃক সম্পত্তির উপর তোমার আমার সমান অধিকার রয়েছে কিন্তু বাবা মরার সময় নির্দেশ করে গেছে দাদা। কতটুকু বা সম্পত্তি তোমার হয়ে গেলে তোদের তো কুলিয়ে উঠতে হবে রে দাদা। আমাদের কথা ছেড়ে দে, আমরা নিঃসন্তান, আমাদের কোন মতে চলে যাবে, কিন্তু তোদের চলো মুকুল। না দাদা,
আমি এভাবে তোমাদের যেতে দেব না দাদা। আর যাবেই যদি, এই আমি তোমাদের সামনে বুক পেতে বসলাম, আমার গলায় পা তুলে দিয়ে তারপরে তুমি চলে যাও দাদা, তারপরে তুমি চলে যাও। সরে যা, সরে যা হতভাগ্য, সরে যা হতভাগ্য, সরে যা। চলে এসো বকুল, এসো বকুল। না, দাঁড়াও দাদা, আমি যাব না। আমার চোখের জলে তোমাদের পা দুটো আমি ধুয়ে দেই দাদা। আমার চোখের জলে তোমাদের পা দুটো আমি ধুয়ে দেই দাদা। বকুল এসো, পাগল, এসো, এসো। না, বৌদি, আমার পাগলকে রেখে বৌদি, আমি কোথাও যাব না। এসো। আমি কোথাও যাব না। আমার মা, মাকে ছেড়ে কি সন্তান দূরে থাকতে পারে, নাকি ছেলেকে ছেড়ে মা দূরে থাকতে পারে? আমার পাগল, আমার জনম দুঃখিনী মা। একে জ্বরে যে তোমার গা পড়ে যাচ্ছে বৌদি। পথ যাদের ডাকে রে, জ্বর অসুখের ভয় করে চলে না রে। দাদা, এসো, এসো বকুল। পাগল, আমার পাগল হইল ছোট বউ। ওর মনে তুমি দুঃখ দিয়ে কথা বলো না। ও যদি চোখে জল ফেলে, আমি যত দূরে থাকি না কেন, ওর কান্না আমি শুনতে পাবো। ও যে আমার বুকে অনেক লাথি মেরে এত বড় হয়েছে, ও যে আমার সন্তান, আমি ওর মা। আমার মা, আমার জনম দুঃখিনী মা। বিসর্জন হবে প্রতিমা, বৌদি, ওরে পার হয়ে নবমী এসেছে দশমী, পার হয়ে নবমী এসেছে দশমী, বিসর্জন হবে প্রতিমা, বিসর্জন হবে প্রতিমা, বিসর্জন হবে প্রতিমা, পার হয়ে নবমী এসেছে দশমী, পার হয়ে নবমী এসেছে দশমী, বিসর্জন হবে প্রতিমা, বিসর্জন হবে প্রতিমা, হায়রে বিসর্জন হবে আমার মা। বৌদি,
আর ভেটো না মা মা বলে এসো না আর নয়ন জমা বলে এসো না আর নয়ন তুলিছে সোনা হৃদয় রাগিনী তুলিছে সোনা বাজে বিচার বাজে না প্রতিমা বিসর্জন হায় প্রতিমা পার হয়ে নবমী এসেছে দশমী পার হয়ে নবমী দশমী প্রতিমা বিসর্জন হবে প্রতিমা হায় বিসর্জন হবে। আমি এখন কাকে নিয়ে বাজবো গোপিতা? আমি এখন কাকে নিয়ে বাজবো? অনেক আশা বুকে জমা রেখে বেঁচে থাকার নামই জীবন। গোপিতা যার হাতে ভিক্ষা নেব সেই তো নেই। আমি আর কোনোদিন এখানে ভিক্ষা নিতে আসবো না। আমার দাদা বৌদিকে নিয়ে কত মধুর স্বপ্নই না আমি এঁকেছিলাম এই মনে। আজ আমার সকল স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে শূন্যে মিলিয়ে গেল। উত্তম, তুমি ছেলে মানুষের মতো কাঁদছো কেন? এ কান্নার শেষ হয়তো আর কোনো দিন হবে না তমাল বাবু। উত্তম, হয় নাই তমাল বাবু। তোমার হতভাগ্য বোনের চোখের পানি হয়তো কোনোদিন শুকাবে না, কিন্তু তোমার বোনের ঠোঁটের হাসি কোনোদিন ফুরাবে না তমাল বাবু। তোমাকে আমি যতই দেখছি আর ভাবছি নীলিমা, ভগবান তোমাকে কি দিয়ে তৈরি করেছে? দেব সব মন্দির শূন্য করে দেব দেবী চলে গেল, অথচ তোমার চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো না। মাথাটা নুয়ে একবার তাদের প্রণাম পর্যন্ত কর। বাহ রে পাশানি, বাহ! অশেষ অশেষ ধন্যবাদ তোমাকে। করতে পায়ে কত ধুলাবালি লেগে থাকে, তার কি কোনো ঠিক আছে? স্কাউন্টার কথা ছেড়ে দেব। He is a very bad guy. Are you right, দাদা? এবার তোর আশা পূর্ণ হয়েছে নীলা। কাল সকালের ট্রেনেই কিন্তু আমার বাড়ি ফিরতে হবে। কিন্তু দাদা, Don't get nervous, my dear sister. আবার যদি কোনো প্রবলেমের সম্মুখীন হোস, চিঠি দিয়ে জানাস, আমি এসে সব সলভ করে দিয়ে যাব। সে আমি জানি দাদা। যত বড় শক্তিশালী শিকারী হোক না কেন, তোমার চক্রান্তের বন্দুকের একটা গুলি মাত্র যথেষ্ট। নীলিমা বহু জন্মের পুণ্যের ফলে তোমার মতো দাদা পেয়েছে দাদা, তাই তো সে আজ গর্বিত। ধন্য দাদা, ধন্য। এইবার উত্তম সেন, আমি তোমাকে স্টপ তোমার তত্ত্ব এবং জীবন পার দেয়। আর তুই আর ঘোরাফেরা করিস নে মা, যা মা শুয়ে পড় গিয়ে। আমি একবার বেরোচ্ছি, ফিরতে একটু রাত হতে পারে, বুঝলি? বুঝলি কেমন? বুঝলি কেমন?
কোথায় যাবে বাপি? এই ভর সন্ধ্যেবেলায় বাপি তো কোনোদিন বাড়ির বাইরে বেরোয় না। কোথায় গুন্ডা থেমে গেছে দিদি ভাই। গুন্ডা? হ্যাঁ দিদি ভাই, আমি সব জানি। রাতে কথা নিয়ে তোমার স্কুল থেকে ছেলেটাকে সরিয়ে দিবে। নীলুদা, 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 আমি তাহলে এখন কি করবো নীলুদা? তোমার ছেলেকে যদি তুমি বাঁচিয়ে রাখতে চাও তাহলে বাড়ি ছেড়ে চলে যাও। তাই আমি কোথায় নীলুদা? আর কার সঙ্গে? তোমার দাদার সঙ্গে যেতে তোমার কি কোনো আপত্তি আছে বোন? চন্দনদা, তুমি? হ্যাঁ বোন, সকালে বাজারে মেনুদার মুখে শুনে দাদার উপযুক্ত কর্তব্য পালন করার জন্য আমি ছুটে এসেছি। চন্দনদা, তুমি যদি রাজি থাকো আমি হাসি মুখে তোমার আর তোমার ছেলের দায়িত্বভার গ্রহণ করব। চন্দনদা, দিদি ভাইকে তোমার বাড়ি ছেড়ে যাবে চন্দনদা। বাবার আমি তেজ্য পুত্র, ঘর বাড়ি আমার নেই নীলুদা। তাহলে তোমরা থাকবে কোথায়? তোমার চলবে কি করে? অসংখ্য নির্ভর সর্বহারার দল যেখানে থাকে তাদের যেভাবে চলছে রিক্সা টানবো, মোট বইব। ভগবানের দুধ নিতে এসেছে দিদি ভাই, তুমি আর দেরি করো না। পথটায় এসে পড়লে সর্বনাশ হয়ে যাবে। তবে তাই হোক নীলুদা। ভগবানের নাম নিয়ে আমি দাদার সঙ্গে অজানার পথে পাড়ি দিচ্ছি নীলুদা। তুমি তুমি আমাকে একটু পায়ের ধুলো দাও নীলুদা। দিদি ভাই, আমি যে মৃত্যু। চাকরিটাই তোমার ভিত্তি নীলুদা, কিন্তু হৃদয়টা তোমার আকাশের মতো উদাস। ভগবান, তুমি আমার দিদি ভাইকে তুমি দেখে রাখো। ভগবান, তুমি দেখে রাখো। আমার ছেলেটাকে একটু ধরো নীলুদা। পাপিকে একটা চিঠি লিখে দিয়ে যাই। এখনো ক্লিয়ার হচ্ছে না। নীলুদা, তুমি 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 কাঁদছো নীলুদা, তুমি কাঁদছো। না নীলুদা, এই নাও নীলুদা, এই চিঠিটা তুমি বাপিকে দিও। দিদি ভাই, নীলুদা! আসি নীলুদা। আর যদি কোনোদিন দেখা না হয়, দিদি ভাই, দেখা হবে দিদি ভাই, নিশ্চয়ই দেখা হবে। চন্দন, এসো চন্দনদা।
বিদায় বাপি, বিদায় আমার স্বর্গবাসী মা, বিদায় নীলদা, বিদায় আমার শৈশবের খেলাঘর, আমার শৈশবের খেলাঘর। জানো নীলদা, আজ যদি তোমার মাস্টার মশাই আমার পাশে থাকতো, আমার জীবনটা হয়তো এমনিভাবে স্রোতের টানে ভেসে যেত না নীলদা। কেন কেন আমার সঙ্গে এমনটা হলো নীলদা, তুমি বলতে পারো? সেই ছোট্টবেলায় আমার মা মরেছে, তুমি তো আমাকে কোলে পিঠে করে মানুষ করেছিলে নীলদা। তুমি বলো, আমার জ্ঞানবুদ্ধি আমি কি এমন কোনো পাপ করেছি যার জন্য নিষ্ঠুর বিধাতা সাবধানে থেকো দিদি ভাই, ভাঙা শরীর। ভয় নেই নীলদা, কপাল যার পোড়া, আগুনে ঝাঁপ দিলেও সে পড়বে না, জলে ঝাঁপ দিলেও সে ডুববে না নীলদা, জলে ঝাঁপ দিলেও সে ডুববে না। উত্তম, যেখানে থাকো, যে দূরেই থাকো না কেন, তুমি সুখে থেকো উত্তম, তুমি সুখে থেকো। আজ তুমি কিছু আজ তুমি কিছু বাঁচি ও বুঝে বুঝাবো বুঝে বুঝাবো কিছু আজ তুমি কিছু বাঁচি কি বুঝে মনটারে বুঝাবো কি বুঝে মনটারে বুঝাবো কি তুমি ছিলে
আশা জীবনে কখনো যদি দেখা হয়ে যায় এখনো মরিনি তোমারই আশা জীবনে কখনো যদি দেখা হয়ে যায় শোধাবো কেমন আছো শোধাবো কেমন আছো তোমায় ভুলে গিয়ে অহবুকে মনে বুঝাবো কি অহবুকে মনে বুঝাবো আজ তুমি কিছু আহা তুমি কিছু বাঁচি কি অহম যে অহবুঝে মন তারে বুঝাবো কি অহবুঝে মন তারে বুঝাবো কি নীলুদা, নীলুদা। চন্দন বাবু, নীলুদা, তুমি দিদি ভাইকে দেখে রেখো, দুঃখের মুখে জীবনেও দেখেনি। আশীর্বাদ করো নীলুদা, ভগবান যেন হতভাগ্য দাদাকে ওই অভাগী মনের দুঃখের বোঝা হইবার শক্তি দেয়, সাহসটা। ভগবানের কাছে দিন রাত তোমাদের মঙ্গল কামনা করবো চন্দন দাও। যদি পারো মাঝে মধ্যে গোপনে ভালো মন্দ খবরটা দিয়ে যেও চন্দন দাও। তাই করবো নীলুদা। হাসি পারুলের কথা ভেবে তোমার মনকে বেশি কষ্ট দিও না। তার জন্য তার দাদার এই জীবন পান রইল। হাসি নীলুদা, হাসি। নমস্কার। হাসি নীলুদা, হাসি। না, পরের জন্য আমি কাঁদবো কেন? সে আমার কে? তবে সারা দুটো কি মানছে? দর দর করে পানি বেরিয়ে আসছে। চোখ দিয়ে পানি বেরিয়ে আসছে। রহিম আর কালু মাত্র ২৫০০ টাকার বিনিময়ে একটা বোঝা হালকা হয়ে যাবে। নীলকণ্ঠ, সর্বনাশ হয়ে গেছে কর্তাবাবু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? দিদি ভাইকে কোথাও খুঁজে পাচ্ছি না। নীলকণ্ঠ, কর্তাবাবু, এই দেখুন,
এই বিছানায় কাগজটা পড়ে দেখি কি লেখা আছে। পূজনীয় বাবা, তোমার বংশমর্যাদা আমি ক্ষুণ্ণ করতে চাইনি, আর আমার গর্বের সন্তানকেও হারিয়েও আমি বাঁচতে পারবো না। তাই সবার অসাক্ষাতেই আমি তোমায় ছেড়ে পালিয়ে গেলাম। তুমি আমায় ক্ষমা করো। ইতি তোমার হতভাগিনী পারুল। আমাকে ধর নিল, আমার মাথা ঘুরছে। আমি এখন কি করব নিনু? পুলিশে ফোন করব না নিজে গাড়ি নিয়ে বাড়াবো? ব্যাপারটা লোক জানাজানি হয়ে গেলে কেলেঙ্কারি বাড়বে বা কমবে না। আপনার উঁচু মাথায় নিচু হয়ে যাবে। ঠিক বলেছিস, যেখানে খুশি যাক। আর আমি তার কথা ভাববো না। মনে করব আমার কোনো মেয়েই জন্ম দিইনি। যেমন কথা বাবু, এমন কথা আপনি মুখে আনবেন না। বললেন এই জন্যই কি আমি তাকে মায়ের স্নেহ আর বাপের ভালোবাসা দিয়ে তাকে মানুষ করছি? এই জন্যই কি আমি বন্ধু বান্ধবের শত অনুরোধে দ্বিতীয় বিবাহ করিনি? জীবনটা কি এইভাবে শুকিয়ে মারলাম? বেঈমান, সারা জগৎটা বেঈমান। আমায় সবার ঘরে নিয়ে চল নিনু। আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে, আমি দাঁড়াতে পারছি না। পারছি না, আর আমি দাঁড়াতে পারছি না। পেটে কিছু পড়েনি, আমি আর একটি দিন না খেয়ে থাকতে পারবো। বকুল, চলে যাবে না গো, এত সহজে চলে যাবে না। তোমার বকুল ঠিকই আছে। আজও চমেকেরা ধর্মঘাট তুলে নিল না বড় বউ। কি করে যে ওদের চলবে ভাবছো কেন? জীবন যিনি দিয়েছেন আরো তিনি দেবেন। দুদিন গেছে, আরো না হয় দুদিন যাবে। সহজে কি আমরা মরে যাব? না বকুল, তোমার অসুস্থ শরীর নিয়ে তোমাকে আমি উপোস থাকতে দেব না। যেখান থেকে হোক, যেমন করে পারি চাল আমি এনেছি দাদা। তো পাগল পাগল বৌদি, গোপীদার মুখে শুনলাম কারখানায় ধর্মঘট হয়, দাদা বেকার হয়ে পড়েছে। আজ দুদিন নাকি তোমাদের কিছু খাওয়া হয়নি, তাই চাল দিয়ে আমাদের সাহায্য করতে এসেছে, চাই না। না খেয়ে মরে গেলেও কারুর দয়ার দানে গৌতম সেন বেঁচে থাকতে শিখেনি। দাদা, তোমাদের জন্য সামান্য কিছু চাল ডাল এনেছি দাদা, সেটাও কি তুমি আমার হাত থেকে নেবে না দাদা? তবে বলো দাদা, আমি তোমার কাছে কি অপরাধ করেছি? না না, তোরা কোনো অপরাধ করিসনি। সব দোষ আমার আর বকুলের। বৌদি, বড় আশা করে তোমাদের জন্য সামান্য কিছু চাল ডাল এনেছিলাম বৌদি, তুমিও কি আমাকে নিরাশ করে ফিরিয়ে দেবে? না পাগল না, মা কখনো ছেলেকে নিরাশ করে ফিরিয়ে দিতে পারে না। বৌদি,
বাধা দিও না। পাগলের মনে ব্যথা দিতে আমি কিছুতেই পারবো না। কি হলো বকুল? এই চুচকুটলে কেন, কি হয়েছে বকুল? তুমি চমকে উঠলে কেন বৌদি? পাগল, শেষ পর্যন্ত তুমি আমাদের সঙ্গে এইরকম উপহাস করতে এসেছো। হ্যাঁ, উপহাস নয়তো কি? এক কাঠা জমি নেইনি, এক কাপড়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি, তাতেও তোমার শান্তি হয়নি। তাই উপবাসে দুটো মানুষের মুখে তুলে দিতে এসেছো চালের বদলে এই যদি তোমার মনে ছিল, একটু বিষ কেন এনে দিলে না? আমরা স্বামী স্ত্রী খেয়ে একবারে নিশ্চিন্তে ঘুমিয়ে যেতাম। তুমি বিশ্বাস করো বৌদি, আমি হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক করেছিস। এ কাজ তুই করেছিস দাদা। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই করেছো ঠাকুরপো। এটুকু না করলে আমার মতো হতভাগিনীকে শিক্ষা হতো না, যারা বুকে রক্ত নিঃশেষ করে পরকে মানুষ করে। তারা বুঝতো না যে ভালোবাসা মিথ্যে, ভালোবাসা পাপ। বৌদি তুমি বিশ্বাস করো দাদা, তুমি বিশ্বাস করো, এ কাজ তুই করেছিস। হ্যাঁ হ্যাঁ, এ কাজ তুই করেছিস। না দাদা না, হ্যাঁ হ্যাঁ, তুই করেছিস এ কাজ। আমি তোমার পা ছুঁয়ে বলছি দাদা, এ কাজ আমি করিনি। ওরে পাগল দাদা সরকারে পরের মেয়েকে তত সহজে দোষ দেওয়া যায় না, দোষ দেওয়া যায় না রে, যায় না। দাদা পরের মেয়ে, তবে কি সে কাজ নিলে মা? হ্যাঁ হ্যাঁ, নীলিমা নীলিমা এই চালগুলো খুলে রেখে ওই কাকর বালু বেঁধে দিয়েছে। কিন্তু কেন? তোমাকে বুঝাতে যে তোমার প্রত্যেকটি পদক্ষেপের হিসাব আমি কড়াই গন্ডায় রাখি। দিন দিন তোমার সাহস বেড়েই চলেছে নীলিমা। শুধুমাত্র গৌতম সেনের ভাই বলে তোমার সকল উদ্ধত্ত আমি মুখ বুঝে সহ্য করেছি, নইলে রক্তের সম্পর্ককে অবমাননা করার ফল তোমাকে আমি হাতে নাতেই দিতাম। রক্তের সম্পর্ক? স্ত্রীর বিছানায় যে বৌদিকে রেশিও থাকতে পারে। স্টপ স্টপ স্টপ! উত্তম সেন আর বণিক তোর মারলে? হ্যাঁ মানলাম, ভেবেছিলাম ওই রাক্ষসীর গায়ে আমি কোনোদিন হাত তুলব না, কিন্তু এখন মনে হচ্ছে ওকে আমি গলা টিপে মেরে ফেলি। খবরদার উত্তম, মনে রেখো আমি কমল দত্ত। ইচ্ছে করলে তুমি টাকার জোরে জগৎটাকে জুতোর তলায় পিষে মারতে পারো, মামলা মোকদ্দমা করে আমাকে সর্বশান্ত করে দিতে পারো, কিন্তু তমাল বাবু, স্বামী স্ত্রীর মধ্যে যে মধুর সম্পর্ক থাকা উচিত, সেই মধুর সম্পর্ক টাকা বা গায়ের জোরে তুমি আমাদের মধ্যে গড়ে দিতে পারবে না। সে কথা পরে হবে, আগে কৈফিয়ত দাও। কেন তুমি নীলিমার গায়ে হাত তুলেছ? আমি তোমার জামাই, তোমার
তোমার মাইনে করা চাকর নয় যে তুমি যা বলবে তোমার প্রত্যেকটি কথার উত্তর তোমার পায়ের তলায় বসে একটা একটা করে আমি দেব। নীলিমা আমার একমাত্র বোন, আমারও একমাত্র স্ত্রী। স্ত্রী বলে কি এই বাড়ির বাহিরে হাত ছড়ার উপর একটা ভদ্রলোকের বাড়ির পরিবারের মেয়ের গায়ে হাত তুলে? তার আগে তোমার ওই আদরিনী বোনকে জিজ্ঞেস করে দেখো তো, ভদ্রলোকের বাড়ির বউ হয়ে বাইরের বাড়ির বাইরে এসে এই সন্ধ্যাবেলায় বেহায়া পোড়া করতে কেন এসেছে? আমি একা আসিনি, আমি দাদার সঙ্গে এসেছি। প্রতিবেশী অনেক স্ত্রীকেই আমি দেখেছি নীলিমা, তারা স্বামীর মুখে মুখে তর্ক করে না, তারা সন্ধ্যাবেলায় প্রচুর দেবতার মতো পুজো করে, তারা কুল কলঙ্কের ভয়ে ইচ্ছে মতো বাড়ির বাহিরে যায় না। তারাই প্রকৃত নারী, তারাই প্রকৃত কুলবধূ। স্বামী, তুমি তুমি না তুমি তুমি কুলবধূ নামধারী কাল নাগিনী, তুমি বিশ্বাসঘাতিনী, তুমি অসভ্য, তুমি ইতর। কি বললি কি বললি আমার বৌমা? বল বল, আমার সামনে কথা বলার একবার বল। দাদা, বাড়ি থেকে বেরিয়ে এসেছি বলে আমি কি মরে গেছি? না, আমি এখনো মরিনি, এখনো পৃথিবীর যে কোনো অবস্থায় জীবিত অবস্থায় বেঁচে আছি। আমার ত্যাগের অপমান করলে, আমার বংশের অপমান করলে আমি তোকে ভাই বলে ক্ষমা করবো না। ছেলেবেলা থেকে আমাদের স্বামী স্ত্রীকে তুমি দেখে এসেছো। তোমার দাদা কোনোদিন অশ্লীল ভাষায় আমাকে গালাগাল দিয়েছে? বলো। হায় বৌদি, কার সঙ্গে কি তুলনা করছো? কোথায় পূজার নৈবেদ্য আর কোথায় শকুনের আহার্য? তোমার এই অবহেলাই দিনে দিনে আমাকে অতিষ্ঠ করে তুলেছে। তবু যদি আমার উপবাসী দাদা বৌদির জন্য সামান্য কিছু চাল ডালের মধ্যে তুমি কাকর বালি মিশিয়ে না দিতে। কি বললি কি বললি আমার বৌমা? কলি যুগের পরশমণি দাদা, কলি তোমার বৌমা কলি যুগের পরশমণি। সে যুগের কলির যুগে পরশমণির স্পর্শে লোহা হয়েছে সোনা, আর এই যুগে কলির স্পর্শে আমি হয়েছি প্রাণহীন পাথর। আমার মাতৃস্বরূপিণী বৌদি হয়েছে পথের কাঙালিনী। আর তুমি হয়েছো কারখানার একটা শ্রমিক দাদা, কারখানার একটা শ্রমিক। উত্তমের কথা ছেড়ে দাও বৌমা, ও একটা বড্ড পাগল। তারপরে তমাল ভাই, কবেল ভাই। আজ সকালে এই ভাই ফোটার দিন তো, তাই যাক, তোমাদের কাছে যে জন্য এসেছিলাম। কি জন্যে তমাল ভাই? নীলা বলেছিল এই হাট চড়াই পড়ে থাকায় গায়ের অনেক লোকই নীলাকে দোষারোপ করছে। হ্যাঁ দিদি, ওই হিংসুটা বৌঝিগুলো বলছে আমার জন্যই নাকি তুমি ঘর ছাড়া হয়েছো। তুমি বলো তো দিদি, এতে আমার কি দোষ? ভাই, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার ভাগ্যের। এখন কি করা যায় বলো তো গৌতম রায়? সবাই যদি নীলাকে দোষে, আমি কি করতে পারি বলো তমাল ভাই? আমি বলছিলাম কি, এই হাটশালাটা গায়ের মধ্যে চোখের সামনে সবাই দেখতে পাচ্ছে, তাই ওরা আশেপাশে কথা বলছে। তোমরা যদি এই হাটশালা ছেড়ে দূর কোথাও গায়ে চলে যাও, তাহলে হয়তো এমনটা হতো না। বেশ তো, এই মুহূর্তে এই গায়ের হাটশালা ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু এই অবস্থায় তুমি যাবে কোথায় বলো তো? তুমি
তুমি দুর্বল হয়ে চোখের সেন মঞ্চের ছেলে গতর ঘাটে খেতে শিখেছে, কিন্তু কারো ভিক্ষের দান নিয়ে বেঁচে থাকতে শিখেনি, বেঁচে থাকতে শিখেনি। থ্যাংক ইউ তোমরা। আসলে এর মতো মানুষ সত্যিই তো। তাহলে তোমরা আমি চলে যাব। আইনে না, দেরি হলে তোর স্বামীর আবার বক বাগানি শুনতে হবে। আসি তাহলে গৌতম দা। চলে দিদি, তোমার পাগলের জন্য কিছু ভেবো না। আমি তার সেবার বিন্দু মাত্র ত্রুটি করবো না। চলে দিদি, ভালো থেকো। নমস্কার। দেখেছো বকুল, দেখেছো মানুষ কত বড় স্বার্থপর হতে পারে, দেখেছো? যাবে গো, পেটে যাদের ভাত নেই, দু চোখে যাদের জলে ভরা, তাদের আবার রাত দিন কিসের বড় বউ? শুধু খালি সয় তোমারই জন্যে। ভয় হ্যাঁ ভয়, আমার জন্য কোনো অসুস্থ শরীর, তারপরে তুমি খাওয়া হয়নি। হ্যাঁ, কোনো ভয় নেই। তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। আমি তোমার উপর ভর দিয়ে আস্তে আস্তে যেতে পারবো। পথ যাদের ডাক দিয়েছে তারা তারা কি ঘরে থাকতে পারে? পারে না। চলো আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। ঠিক আছে বকুল, চলো আমরা এই গায়ে হাত ছাড়া ছেড়ে অন্য কোথায় চলে যাই। শেষ কাজটুকু করতে পারলে তবু যদি ওরা শান্তি পায়। চলো, আর দেরি করে দরকার নেই। যত দেরি করব তত যন্ত্রণা আরো বাড়বে। এসো বকুল,